অর্ণব আর অরিত্রকে উচিত শিক্ষা দিয়ে সবাইকে নিয়ে বাইরে খেতে যাচ্ছে আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আনন্দী সুমনা আর তনুশ্রীকে নিয়ে ব্যাংকে চেক জমা দেওয়ার জন্য যখনই বের হতে চায়, ঠিক তখনই অর্ণব আর অরিত্র সেখান দিয়ে যাচ্ছিল আর ওরা লুকিয়ে পড়ে। তারপরে ওরা বের হলেই তাড়াতাড়ি করে ওরা রাস্তায় বেরিয়ে পড়ে। তখন তনুশ্রী বলতে থাকে, আমার যে কি ভালো লাগছে আনন্দী, তোমাকে কি বলবো। তখন সুমনা বলতে থাকে, আচ্ছা তনুশ্রী, তুমি কি কখনো এই ব্যাংকে চেক জমা দিয়েছো? তখন তনুশ্রী বলতে থাকে, না না দিদি, কি যে বলো না, আসলে আগে টিউশন টিচারকে এরকম খামে করে টাকা দিতাম, তারপরে তো যে বিয়ে হয়ে গেল, সংসার, আর তো কিছু করাই হয়নি। তখন সুমনা বলতে থাকে, আমি না বাবার সঙ্গে চেক জমা দিতে গিয়েছিলাম। তখন তনুশ্রী বলে, সত্যি? আমার কি যে শান্তি লাগছে না, নিজেদের টাকা। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, আসলে কি নিজেদের টাকার মজাই আর অন্যরকম, নিজের ইনকামের টাকা, বুঝতে পেরেছো? তখনই এই কথা বলে আনন্দী বলতে থাকে, আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবো, চলো ব্যাংকে যাই। ওইদিকে আনন্দীর দাদা সবটা শুনতে পায় আর দেখেও, তারপরে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওইদিকে আনন্দীরা ব্যাংকে চেকটা জমা দিয়ে তারপরে রিসিটটা তনুশ্রীর কাছে দেয়, গিয়ে দিয়ে বলতে থাকে, এই রিসিটটা না রাখবে, ঠিক আছে? যখন টাকা হিসাব করব তখন কিন্তু এটা লাগবে। তখন তনুশ্রী বলে, ঠিক আছে ঠিক আছে। ওইদিকে আনন্দীর দাদা সবটা দেখে বলতে থাকে, আনন্দী মেডিনেস্টে চাকরিও করছে, আবার ঘন ঘন ব্যাংকেও যাওয়া আসা করছে, অনেক টাকা অনেক টাকা। আমার তো কোনো কিছুই নেই, যাও একটু রকেট ছিল, তাও কপাল থেকে চলে গেছে এই আনন্দীর জন্য। কি যে করব? এই বলেই মাথায় হাত দিয়ে বসে থাকে আনন্দী দাদা। ওইদিকে দেখা যাবে আদি রাতে বাড়িতে আসে, এসে ঘরে ঢুকলেই আনন্দীকে দেখতে পায় না। তখন আদি বলতে থাকে, আনন্দী কোথায় গেল? আজকে তো সেই সকালে শুধু মেডিনিস্টে দেখেছিলাম, আর তো ওর সাথে দেখা হয়নি, আর ঘরেও তো দেখছি না, কোথায় চলে গেল? সবসময় তো চুইংগামের আঠার মতো একদম লেগে থাকে, আজকে তো কোনো পাত্তাই নেই। এই বলে আদি জামা কাপড় চেঞ্জ করতে গেলে হঠাৎ করে জানালা দিয়ে কাউকে চলে যেতে দেখে। তখনই আদি দেখতে পায় কেউ চাদর মুড়ি দিয়ে সেখান দিয়ে দৌড়ে যাচ্ছে। তখন আদি বলতে থাকে, নিশ্চয়ই আনন্দী, আনন্দী ছাড়া এই কাজ আর কারণ নয়। এই বলে আদি সাথে সাথে বেরিয়ে পড়ে। তারপরে আদি রাস্তায় বেরিয়ে আনন্দীকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। ঠিক তখনই দেখতে পায় একজন সান্তা ক্লজ বাচ্চাদেরকে আর সবাইকে, রাস্তার সবাইকে গিফট দিচ্ছে। তখন আদি বলতে থাকে, সান্তা ক্লজও চলে এসেছে, কিন্তু আনন্দী কোথায় গেল? তারপরে আদি আনন্দীকে খুঁজতে থাকে। ওইদিকে আনন্দী বাচ্চাদেরকে গিফট দিতে যায়। ঠিক তখনই আনন্দী নাচতে গিয়ে দাড়িটা খুলে গেলে বাচ্চারা বলতে থাকে, ও মা, তুমি তো দেখছি দিদি গো। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, তো দিদিরা কি সান্তা ক্লজ হয় না? তখন এই কথা বলে আনন্দী হাসতে থাকে। তখন আদি দেখে বলতে থাকে, আনন্দী, আপনি পারেনও বটে। এই বলে আদি আনন্দীর পিছু পিছু যেতে থাকে। তখন আনন্দী সবাইকে গিফট দিতে থাকে আর আদি একটা চাদর মুড়ো দিয়ে সেখানে লুকিয়ে পড়ে। তখনই আনন্দী যেতে থাকলেই আদি আনন্দীর হাতটা টেনে ধরে। তখন আনন্দী বলতে থাকে, এটা আবার কে আমার হাতটা ধরলো, ছাড়ুন ছাড়ুন। তারপরে না ছাড়লে আনন্দী নিজের পুঁটলিটা দিয়ে বাড়ি মারতে গেলে হঠাৎ করে আদি উঠে পড়ে আর বলতে থাকে, আমি। তখন আনন্দী আদিকে দেখে চমকে যায় আর বলতে থাকে, স্যার আপনি? এ বলে আনন্দী ভয় পেতে থাকে। তখন আদি বলতে থাকে, বাহ বাহ, সান্তা ক্লজ সেজে সবাইকে গিফট দিচ্ছেন, আবার আমাকে দেখে ভয়ও পাচ্ছেন। যাক, এখানে না আসলে তো জানতেও পারতাম না যে আপনি ভয়ও পান। তখন আনন্দী বলতে থাকে, না না স্যার, ভয় পাবো কেন, কিন্তু আপনি এখানে? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আমার গিফট কোথায়? তখন আনন্দী বলে, আপনাকে? আপনাকে আমি কি গিফট করবো স্যার? আপনার তো সবকিছু আছে, পরিবার আছে, বাড়ি আছে, নিজেই তো একজন ভগবান, মানুষের জীবন দান করেন, আপনাকে কি গিফট দেবো বলুন তো? তখন আদি বলতে থাকে, সেটা বললে তো হবে না, আমাকে তো গিফট দিতেই হবে। তখন আনন্দ বলতে থাকে, দাঁড়ান, আপনার জন্য গিফট আছে। এই বলে পুটলি থেকে একটা মধুর ডিব্বা বের করে আনন্দী আর বলতে থাকে, এটাই আপনার জীবনে অভাব। তখন আদি বলতে থাকে, আপনি বলতে চাইছেন যে আমি একজন তিতো লোক? তখনই আনন্দী বলতে থাকে, না না স্যার, কি বলছেন, দাঁড়ান, আপনার জন্য আরেকটা পারফেক্ট গিফট রয়েছে। এই বলে তুলো তুলো বের করে আনন্দী আর বলতে থাকে, স্যার এই তুলো না কানে গুঁজে রাখবেন, যেন ফুলটুসি ম্যাডামের কোনো কথাই আপনার কানে না যায়। যা শুনে আদি হাসতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, স্যার আজকে তো আপনার মনটা বেশ ফুরফুরে। তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আপনার মনটাও তো বেশ ফুরফুরে। আচ্ছা আপনি আমার কাছ থেকে কি গিফট চান বলুন তো? তখন আনন্দ বলতে থাকে, না না স্যার, আমি কি চাইবো, আমার তো কিছু দরকার নেই। আমি না চাইতেই তো আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, ভালো একটা জীবন দিয়েছেন, একটা পরিবার দিয়েছেন, সবকিছু দিয়েছেন, আবার চাকরিও দিয়েছেন, সবকিছুই তো পেয়েছি স্যার আপনার জন্য। তখনই আদি এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন আনন্দীকে বলতে থাকে, না, আপনাকে বলতেই হবে আপনি কি চান। তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার, যা চাই তা দিবেন তো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, দেব তো, বলুন। তখন আনন্দী বলতে থাকে, আপনি না মা ঠাম্মির জন্য এমন কিছু করুন যা তারা কখনো দেখেওনি, যা তারা কখনো পায়ওনি। তখনই আদি মনে মনে বলতে থাকে, আনন্দী, আপনি কত নিঃস্বার্থ, নিজের জন্য কিছুই চাইলেন না।
সেই আমার পরিবারের জন্যই চাইলেন, যেটা যেটা আমি কখনো ভাবিনি। এই কথা ভেবেই তখন আনন্দি বলতে থাকে, স্যার রাখবেন তো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রাখবো, আচ্ছা কালকে, ঠিক আছে। তখন আনন্দি খুশি হয়ে যায়। তারপরের দিন সকালবেলায় দেখা যাবে অর্ণব আর অরিত্র খেতে বসেছে। তখন সুমনা আর আনন্দি মিলে সবাই দাঁড়িয়ে আছে সেখানে। তখনই অর্ণব বলতে থাকে, আচ্ছা সুমনা, তোমাকে যে আমার ট্রাউজারটা বের করে রাখতে বলেছিলাম, রেখেছো? তখন সুমনা বলতে থাকে, কি বলেছিলে তুমি? কই কোনটা? তখনই অর্ণব রেগে যায় আর বলতে থাকে, তোমার তো এখন দেখছি কোনো কিছুই মনে থাকছে না। কি করছো তুমি সারাক্ষণ? তখনই অয়ন্তিকা বলতে থাকে, হ্যাঁ সারাক্ষণ তো হেসেলই সামলাচ্ছে, তাই না? হেসেল সামলানোর পেছনে আরো কিছু আছে নাকি? তখনই আনন্দি বলতে থাকে, হ্যাঁ বন্টি, মেয়েদের তো সবকিছুই সামলাতে হয়, হেসেল সামলাতে হয়, তারপরে কত দায়িত্ব পালন করতে হয়, আবার ছেলেদেরও কখন বাইরে যাবে, কখন কি খাবে, কখন কি পরবে, সেটাও সামলাতে হয়। তাহলে এত কিছু মাথায় থাকে নাকি? তখন অর্ণব আনন্দের উপর রেগে যায় আর বলতে থাকে, শোনো, তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু আমাদের পরিবারের ব্যাপারে একদম নাক গলাবে না। ঠিক তখনই আদি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, কেন? সেটা তো হবেই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে আদি বলতে থাকে, আমার কাছে একটা সারপ্রাইজ আছে, গিফট রয়েছে। তখন এই কথা শুনে বিজয় বলতে থাকে, আদি বাবা, সেটা তুই যাই করিস না কেন, কিন্তু আমরা তো আর কোথাও যেতে পারবো না। তখন আদি বলতে থাকে, কেন মা? তুমি ঠাম্মি সহ সবাই, সবাই রেডি হয়ে থাকবে। সন্ধ্যাবেলা আমরা অন্য কোথাও খেতে যাব। ঠিক আছে? বাইরে রেস্টুরেন্টে যাব। যা শুনে খুশি হয়ে যায় বিজয়া, ঠাম্মি সহ সবাই। তখন বিজয় বলতে থাকে, সত্যি বাবা? আদি, আমরা যাব? তখন আদি বলতে থাকে, হ্যাঁ মা, আমরা সবাই যাব। তখন সুমনাও বলতে থাকে, সত্যি আদি? তখন আদি বলতে থাকে, হ্যাঁ। তখনই অর্ণব আর অরিত্র রেগে যায় আর বলতে থাকে, কি বলছো এসব? কি বলছো? তখনই অয়ন্তিকা বলতে থাকে, আজকে বাবাকে না খুব মিস করছি। তখন আদি বলতে থাকে, হ্যাঁ আমিও করছি, উনি থাকলে উনিও আমাদের সঙ্গে যেতে পারতো। তখনই অর্ণব আর অরিত্র বলতে থাকে, না, এই বাড়ির মেয়ে বউরা কোথাও যাবে না, কোথাও না। তখনই আনন্দি বলতে থাকে, স্যার কি গিফট দিলেন, সত্যি আমি খুব খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আর কেন দাদা, কেউ যেতে পারবে না কেন? কেন যেতে পারবে না? তখনই অর্ণব বলতে থাকে, শোনো, তুমি যা খুশি তাই করো, কিন্তু এই বাড়ির লাহিড়ী বাড়ির একটা ওজন রয়েছে, সেটা তুমি নিজেও জানো না। তখন আনন্দি বলতে থাকে, কেন? এই বাড়ির মান সম্মান রাখার দায়িত্ব কি শুধু মেয়ে বউদের নাকি? আর মেয়ে বউরা একটু বাইরে খেতে যাবে, আনন্দ করবে, তাতে কি হয়েছে? এই বাড়ির ছেলেরা তো পার্টি করে, রেস্টুরেন্টে খেতে যায়, আবার অন্য কোথাও ঘুরতেও যায়, বন্ধুদের সাথে দেখা করে। কই এই বাড়ির বউরা তো কোথাও যায় না, তাহলে গেলে সমস্যাটা কি? তখনই অর্ণব আর অরিত্র বলতে থাকে, শোনো, তুমি না এই বাড়ির বউ হওয়ার যোগ্যই নাই, তুমি যোগ্যতা অর্জনই করতে পারোনি এখনো। তখন আনন্দ বলতে থাকে, কেন? এই বাড়ির বউ হতে আবার যোগ্যতা লাগে নাকি? সেটা তো জানতাম না দাদা। তখন আদি বলতে থাকে, শোন, সবাই যাবে, আমি বলে দিয়েছি যখন, সবাই যাবে। তখনই সুমনা চুপ হয়ে যায়। তারপরে অরিত্র আর আর অর্ণব বলতে থাকে, শোন, সেটা তুই তোর বউকে নিয়ে যেখানে খুশি যেতে পারিস, তোর বউকে না খুব মাথায় তুলছিস। তখন আনন্দ বলতে থাকে, না না দাদা, মাথায় এখনো উঠিনি তো, রেস্টুরেন্টে যেতে পারলে তখন আমি মাথায় উঠবো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অরিত্র আর অর্ণব, আর রেগে যায় আনন্দির উপর। তখনই আনন্দি অনেকগুলো কথা শুনিয়ে দেয় ওদের আর বলতে থাকে, কেন? সব সময় কি সব আনন্দ আপনাদের? আচ্ছা ঠিক আছে, এবারের মেয়ে বউরা কোথাও যাবে না, আপনারাও যেতে পারবেন না, তাহলে বাড়িতে আমরা কিছু একটা করবো। তখনই অরিত্র আর অর্ণব বলতে থাকে, কেন আমরা যাব না? আমাদের যেখানে খুশি যাব, কিন্তু তোমরা কোথাও যেতে পারবে না। তখন আনন্দি বলে, না, আপনারা যেতে পারলে আমরাও যেতে পারবো। তখন আদি বলতে থাকে, শোন, তোরা যা ইচ্ছে তাই কর, শোনো, সবাই রেডি হবে, আমরা সবাই মিলে রাতে বাইরে খেতে যাব, এটাই ফাইনাল। তখন এই কথা শুনে অরিত্র আর অর্ণব সেখান থেকে চলে যায়। তখন অয়ন্তিকা বলতে থাকে, দাদা আমি যাব তো? তখন আনন্দি বলতে থাকে, হ্যাঁ বন্টি, তুমি যাবে তো, তুমি যাবে, কাকিমণি যাবে। তখন কাকিমণি বলতে থাকে, না না, আমি যাব না। তখন অয়ন্তিকা বলে, আমি তো যাবই। তখন কাকিমণি বলতে থাকে, অয়ন্তিকা, তুমি আর আমি সুপায়নকে গিয়ে বলি, ওর জন্য এত বড় কাজ করলাম, ও যেতে হবে না, চলো। তখনই অয়ন্তিকা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখন আনন্দীদের বলতে থাকে, তোমাদের সঙ্গে আমি যাব না। এই বলে ওরা চলে যায়। তখন আনন্দী বলে, যাক, আমরা তো যাব।